নিউ ইয়ার মানেই হচ্ছে নতুন, নতুন প্রমিসেস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা প্রতি বছরই প্রায় একই টাইপের প্রমিস করি। ডিফারেন্সটা শুধু ইয়ার চেঞ্জ হয় ঠিকই, কিন্তু আমাদের স্বভাব, আমাদের যেই হ্যাবিটগুলো আছে, এগুলো আর চেঞ্জ হয় না। কারণ আমরা ভাবি হচ্ছে মোটিভেশনের অভাবের কারণে, ইন্সপিরেশনের অভাবের কারণেই আমরা আসলে থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্ট থাকতে পারি না। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে ব্রেইনের একটা ফান্ডামেন্টাল ডিজাইনের কারণেই আমরা থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্ট থাকতে পারি না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই রিয়েলিটি, এটাই ফ্যাক্ট। আমরা সবাই কিন্তু ঠিকই বলি যে কনসিস্টেন্ট থাকতে হবে, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করতে হবে, একটা সুন্দর রুটিন ফলো করতে হবে। কিন্তু আপনার ব্রেইন তো আপনাকে কনসিস্টেন্ট থাকতে দিতে চায় না। আর ব্রেইনের এই কন্ট্রাডিকশনই হচ্ছে কনসিস্টেন্ট না থাকার প্রধান কারণ। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, সো আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আলোচনা করাটা জরুরি, যে কেন আসলে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না, আর নতুন বছরে কেন আমরা চ্যালেঞ্জ নিয়ে বারবার ফেল করি। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার কনসিস্টেন্ট না থাকা নিয়ে বা কনসিস্টেন্ট থাকা নিয়ে যে কনফিউশনগুলো ছিল, এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো প্রফেশনে কিন্তু যদি আপনি কনসিস্টেন্ট না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি সব কিছু থেকেই পিছিয়ে পড়বেন। যেমন স্টুডেন্ট যারা আছেন, তারা যদি রেগুলার বেসিসে পড়াশোনা না করেন, যদি একটা রুটিন ফলো না করেন, তাহলে আলটিমেটলি আপনি ভালো একটা কেরিয়ারের দিকে যেতে পারবেন না, আলটিমেটলি আপনার রেজাল্টও ভালো হবে না। লাস্ট কয়েক মাস আগে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে ডেইলি অ্যাটলিস্ট আমি 10 মিনিটস মেডিটেশন করব। প্রথম সপ্তাহে মোটামুটি আমি কনসিস্টেন্ট ছিলাম, কিন্তু প্রবলেমটা শুরু হলো ঠিক সেকেন্ড সপ্তাহ থেকেই। সেকেন্ড উইকে যেটা দেখা গেল যে আমি পরপর 2 দিন মিস করতেছি, হয়তো একদিন মিস করতেছি। আলটিমেটলি 1 মাসের মধ্যে আমি যেই টার্গেটটা নিয়েছিলাম যে আমি ডেলি মেডিটেশন করব, সেই টার্গেটটা আমি ফিল আপ করতে পারিনি। এটা যে শুধু আমার আপনার সমস্যা এমনটা কিন্তু না। একটা ইউনিভার্সিটির স্টাডি বলছে যে প্রায় 88 থেকে 92% মানুষ তাদের নিউ ইয়ার রেজলিউশন পূরণ করতে পারে না। মানে প্রায় সবার ক্ষেত্রেই এই প্রবলেমটা হয় যে নতুন বছর আসলো, তারা একটা রেজলিউশন সেট করলো, তারা একটা টার্গেট সেট করলো, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে প্রায় সবাই সে রেজলিউশন ফিল আপ করতে পারে না, বা সবাই সে রেজলিউশন অনুযায়ী তার লাইফ লিড করতে পারে না। যদি 100 জন মানুষ নতুন বছরে শপথ নেয় যে হ্যাঁ, আমি নতুন বছরে জিমে জয়েন করব, হেলদি একটা ডায়েট মেনটেন করব, হেলদি লাইফস্টাইল লিড করব, অথবা রেগুলার স্টাডি করব, এর মাঝে মাত্র 8 থেকে 12 জন মানুষই সফল হতে পারে। আর বাকি 88 থেকে 92 জন যারা আছে, তারা আমার আপনার মতোই। আমাদের ইন্টেনশন ভালো, আমাদের ডিজায়ারও আছে, কিন্তু সামহাও আমরা পুরো বছর ধরেই কনসিস্টেন্ট থাকতে পারি না। এটা কি আসলে উইল পাওয়ারের সমস্যা, নাকি আমরা পুরো জিনিসটাই ভুল বুঝতেছি? কনসিস্টেন্সি নিয়ে আপনাকে এই পর্যন্ত যা যা বলা হয়েছে, তার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ইনকমপ্লিট আর হচ্ছে মিসলিডিং। যেমন আপনাকে বলা হয়েছে যে জাস্ট ডু ইট এভরিডে, হ্যাঁ, অথবা 21 দিন ট্রাই করলে যে কোনো হ্যাবিট বিল্ড হয়ে যায়, অথবা উইল পাওয়ার বাড়ানোর ট্রাই করেন, মোটিভেশন খোঁজার ট্রাই করেন, তাহলে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু রিয়েল লাইফে আসলে কি হয়? দেখা গেলো এই যে নতুন বছর আসলো, আপনি খুব এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করলেন, দেন 1 সপ্তাহ আপনি খুব এনার্জেটিক থাকলেন। 1 সপ্তাহ পরে কি হয়? 1 সপ্তাহ পরে কি হয়? আপনার একটু টায়ার্ড লাগলো, আপনি একদিন স্কিপ করলেন, কনসিস্টেন্সি ব্রেক হইলো। একদিন হয়তো আপনার ফ্রেন্ডের সাথে প্ল্যান হয়ে যায়, দেন আলটিমেটলি আবার ওই দিনটা মিস হয়। দেন আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু মিস হয়ে গেছে, তো নেক্সট দিন আমি ডাবল মোটিভেশন নিয়ে স্টার্ট করব, আরও বেশি এনার্জি নিয়ে আমি স্টার্ট করব। কিন্তু সামহাও আপনি আবার স্কিপ করলেন। আলটিমেটলি যেটা হয় যে আপনি সাডেনলি রিয়েলাইজ করলেন যে আপনি অলমোস্ট 15 দিন নষ্ট করে ফেলছেন। কিছুদিন ঠিকই পার হয়ে গেছে, কিন্তু আপনি ওরকম কিছুই করেন নাই, ওরকম কিছু করা হয়ে ওঠে নাই। তারপর যেটা হয় যে আপনি গিল্ট ফিল করেন, আপনার মনে হয় যে আসলে আমার মধ্যে কি কোনো প্রবলেম কিনা, আমি মনে হয় বেশি লেজি, বা আমারে দিয়ে আসলে মনে হয় হবে না। প্রবলেমটা হচ্ছে যে আপনি আসলে লেজি না। আমাদের ব্রেইনের ফান্ডামেন্টাল ডিজাইনটা এরকম যে ব্রেইন আসলে কষ্ট করতে চায় না, ব্রেইন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়। আমাদের ব্রেইনের ডিফল্ট মোড হচ্ছে সার্ভাইভেলের জন্য, কনসিস্টেন্ট থাকার জন্য না। কিন্তু যেমন আমাদের অ্যানসেস্টর যারা ছিল, তাদের কিন্তু প্রতিদিন একই টাইপের কাজ করতে হতো না। আমাদের কিন্তু মোরলেস যেই সেক্টরে থাকি, আমাদের প্রতিদিন প্রায় একই ধরনের কাজ করতে হইতেছে। আমরা কিন্তু প্রায়
একই রকম রুটিনই ফলো করি থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য মান্থ, থ্রু আউট দ্য উইক। যেমন যাদের অফিস আছে তাদের রুটিন মোটামুটি একই রকম, আবার যারা স্টুডেন্ট তাদের রুটিন মোটামুটি একই রকম। সেটা কলেজের স্টুডেন্ট হলে একরকম, ভার্সিটির স্টুডেন্ট হলে আরেক রকম। মানে আমরা মোটামুটি একই টাইপের রুটিনই ফলো করি ডে বাই ডে। ওই যে আমি আগে বললাম যে আমাদের ব্রেইনের ডিফল্ট মোড হচ্ছে সার্ভাইভেলের জন্য। আমাদের ব্রেইনের ডিফল্ট মোড কিন্তু লং টাইম রিপিটেটিভ টাস্ক করার জন্য না। ব্রেইনের এই কনফ্লিক্টের কারণেই যত প্রবলেম। এই কনফ্লিক্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি সলিউশনের দিকে আপনি আগাতে পারবেন। নতুন হ্যাবিট কীভাবে ফরমেশন করা যায়, নতুন হ্যাবিট কীভাবে বিল্ড করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি এখন। যখন আপনি নতুন কোনো কাজ শুরু করেন, যখন আপনার ইউজুয়াল কাজ বাদ দিয়ে আপনি নতুন কিছু শুরু করার ট্রাই করেন, তখন আপনার ব্রেনের একটা অংশ অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। যেই অংশটা কিনা আমাদের ডিসিশন মেকিং, আমাদের উইল পাওয়ারের সেন্টার। আর এই সেন্টারটা অনেক বেশি এনার্জি কনজিউম করে। কিন্তু যখন কোনো কাজ আপনি হ্যাবিটে পরিণত করেন, যখন কোনো কাজকে আপনি হ্যাবিটে ট্রান্সফর্ম করেন, তখন সেটা ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স আর থাকে না। তখন সেটা ব্রেইনের ডিপ অটোমেটিক পার্টে চলে যায়, যেটার নাম হচ্ছে বেসাল গ্যাংলিয়া। আর ব্রেইনের এই অংশ প্রিফ্রন্টাল কর্টেক্সের যে অংশটা আছে তার চেয়ে অনেক কম এনার্জি কনজিউম করে। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে আরও ইজি হয়। একজন এক্সপার্ট ড্রাইভার যখন প্রথম গাড়ি চালানো শিখে, তখন তার কিন্তু প্রতিটা স্টেপ খুব কশিয়াসলি নিতে হয়। প্রতিটা স্টেপ নেওয়ার আগে সে খুব ভেবেচিন্তেই নেয়। কিন্তু যখন সে শিখে যায়, যখন সে রিপিটেডলি গাড়ি চালানো প্র্যাকটিস করে, যখন সে এক্সপার্ট হয়ে যায়, তখন কিন্তু তার ওই স্টেপগুলো প্রথমে যেভাবে সে কশিয়াসলি নিত, সাবধানে নিত, ওই স্টেপগুলো তখন তার অটোমেটিক হয়ে যায়। তখন সে গান শুনতে শুনতেও গাড়ি চালাতে পারে, তখন সে রিল্যাক্স মোডে থাকলেও গাড়ি চালাতে পারে। কিন্তু ফার্স্ট টাইমে যখন সে গাড়ি চালানো শিখে, তখন কিন্তু সে প্রতিটি স্টেপই খুব সাবধানে নিত। এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, সে যখন ফার্স্টে গাড়ি চালানো শেখায় স্টার্ট করে, তখন সে প্রতিটা ডিসিশন কীভাবে নিত, কনসিয়াসলি নিত। এবং প্রতিটা ডিসিশন নেওয়ার জন্য তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের অংশ ইউজ করতে হতো, এবং যেই অংশটা কিনা প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করতো। কিন্তু যখন সে রিপিটেডলি গাড়ি চালানো শিখে এসে, যখন সে রিপিটেডলি প্র্যাকটিস করে, তখন তার এই কাজটা, এই ড্রাইভিংয়ের কাজটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, এবং সেটা বেসাল গ্যাংলিয়াতে চলে যায়, যেটা কিনা আলটিমেটলি ওরকম এনার্জি কনজিউম করে না, খুবই কম এনার্জি কনজিউম করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অটোমেটিক ফেজে আসতে আসলে কতদিন সময় লাগে? এই অটোমেটিক ফেজ শুরু হতে আমাদের কতদিন সময় লাগতে পারে? পপুলার মিথ যেটা বলে, বা আমি এতদিন যেটা জানতাম, যে 21 দিন যদি আমরা কোনো কিছু প্র্যাকটিস করি, 21 দিন যদি আমরা নতুন কোনো কিছু রেগুলার রিপিটেডলি করি, তাহলেই সেই জিনিসটা হ্যাবিটে ট্রান্সফর্ম হয়। কিন্তু এই জিনিসটা আসলে পুরোপুরি সত্য না। একটা স্টাডি বলছে যে নিউ কোনো হ্যাবিট ফরমেশন হতে অন অ্যান অ্যাভারেজ 66 ডেজ পর্যন্ত সময় লাগে। আর এর রেঞ্জ হলো 18 দিন থেকে শুরু করে 254 দিন পর্যন্ত। এই সময়টা ডিপেন্ড করে আপনার নিউ হ্যাবিট কতটা কমপ্লেক্স, আপনার নিউ হ্যাবিট কতটা কমপ্লিকেটেড। তাহলে এখন বলি, আমরা যে আগে ভাবতাম যে 3 সপ্তাহ ট্রাই করলে বা 21 দিন ট্রাই করলে যে কোনো হ্যাবিট বিল্ড হয়ে যায়, আপনি যদি এখন আগের মতোই ধরে নেন যে ঠিক আছে, নতুন কোনো হ্যাবিট বিল্ড করতে তো আমার 21 দিনের বেশি সময় লাগার কথা না, সো আমি 21 দিনে ট্রাই করব। কিন্তু সামহাও যদি 21 দিন ট্রাই করার পরে আপনার ওই হ্যাবিট বিল্ড না হয়, দেন কি করবেন? দেন আপনি আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আর সেই কাজটা করার কোনো মোটিভেশনই পাবেন না। কিন্তু আপনি যদি আগে থেকে ভেবে নিতেন, বা আগে থেকে যদি মেন্টালি প্রিপেয়ার থাকতেন যে না, আমার এই নিউ হ্যাবিটটা কমপ্লেক্স, আমার এই নিউ হ্যাবিটটা কমপ্লিকেটেড, এটা আসলে বিল্ড করতে 21 দিনে, এটা বিল্ড করতে মাসের পর মাসও লাগতে পারে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 21 দিন পার হয়ে গেল বা 1 মাস পার হয়ে গেলেও আপনি মোটিভেটেড থাকতে পারবেন, কারণ আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছেন যে আমার এই হ্যাবিটটা বিল্ড করতে আসলে মাসের পর মাসও লাগতে পারে। তখন আপনার 1 মাস চলে গেলেও, 2 মাস চলে গেলেও আপনি আর ট্রাই করা ছাড়েন না। আমরা তো সবসময় জানি যে লং টাইম কনসিস্টেন্ট থাকতে হলে মোটিভেটেড থাকতে হয়, কিন্তু এইটা আসলে জানি না যে লং টাইম কনসিস্টেন্ট থাকতে হলে শুধু মোটিভেশন দিয়ে আসলে কাজ হয় না। লেট মি এক্সপ্লেন হোয়াই। আপনি যখন মোটিভেটেড ফিল করেন, তখন আপনার ব্রেইনে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যেটার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন হচ্ছে ব্রেইনের ফিল গুড কেমিক্যাল। সিম্পলি বলতে, ডোপামিন রিলিজ আপনাকে আসলে অ্যাকশন নিতে পুশ করে।
এই ডোপামিন নিয়ে, ডোপামিন কিভাবে কাজ করে, ডোপামিন এডিকশন কিভাবে বিল্ড হয়, এসব নিয়ে আমি সেপারেটলি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলেই দেখতে পারেন। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেম হচ্ছে ডোপামিন আসলে স্পাইক হয় অ্যান্টিসিপেশনের সময়, কাজ করার সময় কিন্তু ডোপামিন স্পাইক হয় না। যেমন যখন আপনি ভাবেন যে আপনি হেলদি একটা লাইফ লিড করবেন, একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করবেন, তখন আপনার যে ফিলিংসটা হয় তখনই ডোপামিন হিট হয়। কিন্তু আলটিমেটলি যখন আপনি কাজ শুরু করতে যান বা যখন আপনি এই স্টেপগুলো নিতে যান ফিট হওয়ার জন্য, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, তখন কিন্তু ডোপামিন স্পাইক হয় না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন পপুলার নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বলেছেন যে মোটিভেশন ইজ এ স্টার্টিং সিগন্যাল, নট এ সাস্টেনিং ফোর্স। অর্থাৎ কনসিস্টেন্সি ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সিস্টেম বিল্ড করা দরকার। শুধুমাত্র মোটিভেশন দিয়ে আসলে কনসিস্টেন্ট থাকা যায় না। আরেকটা বিশাল সমস্যা হচ্ছে যে আমরা পারফেকশনিস্ট হতে চাই, আমরা সব কিছুই পারফেক্ট ওয়েতে করতে চাই। যেমন আপনি ঠিক করলেন যে আপনি কালকে থেকে 30 মিনিট করে বই পড়বেন, কিন্তু সামহাও কোনো ব্যস্ততার কারণে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনি সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেননি, আপনি ডেইলি আর বই পড়তে পারেন নাই। তখন আপনি মনে মনে যেটা ভাবেন সেটা হচ্ছে যে এনিওয়ে, যেভাবেই হোক রুটিনটা তো নষ্ট হয়ে গেল, সো এখন আর ট্রাই করে লাভ নেই, দেন কিছুদিন পর আবার ট্রাই করব। সাইকোলজিতে এই ব্যাপারটাকে বলা হয় হোয়াট দ্য হেল ইফেক্ট। অর্থাৎ যখন আমরা কোনো রুল ব্রেক করি তখন মনে হয় যে পুরো হ্যাবিটটাই তো নষ্ট হয়ে গেছে, সো এখন আর ট্রাই করে লাভ নাই। দেন আমরা কমপ্লিটলি সেই হ্যাবিট বিল্ড করাটাই ছেড়ে দিই। আলটিমেটলি ওই হ্যাবিটটা আর বিল্ড করাই হয় না, অ্যান্ড ফাইনালি কনসিস্টেন্ট থাকতেই পারি না। কিন্তু রিয়েলিটি হচ্ছে একদিন রুটিন ব্রেক করা, একদিন রুল ব্রেক করা আর কমপ্লিটলি ছেড়ে দেওয়ার মাঝে হিউজ একটা ডিফারেন্স আছে। এই জিনিসটাকে ঠিক করার জন্য একটা গোল্ডেন রুল আছে, সেটা হচ্ছে নেভার মিস টোয়াইস। এর মানেটা হচ্ছে একদিন যে কোনোভাবে মিস হইতেই পারে, একদিন মিস করাটা নর্মাল, কিন্তু পরপর যদি কয়েকদিন মিস হয়ে যায় তখন সেই জিনিসটা নর্মাল থাকে না, তখন নতুনভাবে আরেকটা প্যাটার্ন তৈরি হয়। এর ফলে যেটা হয়, নতুন প্যাটার্নটা তৈরি হওয়ার ফলে যেটা হয় যে আমরা আর কনসিস্টেন্ট থাকতে পারি না, আমাদের কনসিস্টেন্ট থাকাটার হয়ে ওঠে না। কনসিস্টেন্ট থাকার পেছনে কিন্তু আপনার এনভায়রনমেন্টের একটা হিউজ রোল আছে। আপনি হয়তো ভেবে বসে থাকেন যে আপনার উইল পাওয়ার কম, আপনার ওরকম এনার্জি থাকে না, এজন্য হয়তো আপনি কনসিস্টেন্ট থাকতে পারেন না। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে আপনার এনভায়রনমেন্টের কারণেই আপনি কনসিস্টেন্ট থাকতে পারতেছেন। যেমন আপনি ঠিক করলেন যে আপনি হেলদি একটা লাইফস্টাইল লিড করবেন, হেলদি একটা ডায়েট মেনটেন করবেন, কিন্তু আপনার ঘরে আসলে আনহেলদি স্ন্যাক্স দিয়ে ভরা, আপনার ঘরে আনহেলদি খাবার দিয়ে ভরা। আবার অপরদিকে আপনি যদি হেলদি ডায়েট মেনটেন করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করে সালাদ বানাতে হবে, আপনাকে পরিশ্রম করে হেলদি খাবারগুলো প্রিপেয়ার করতে হবে, যেগুলো করতে আসলে আলটিমেটলি আপনার কষ্ট করতে হবে, আর ব্রেইন কোনোভাবেই কষ্ট করতে চায় না। সো তখন আপনার ব্রেইন আসলে কোন জিনিসটা চুজ করবে? আপনার এনভায়রনমেন্টের কারণেই ব্রেইন সহজ জিনিসটাই চুজ করবে। আপনার যেই আনহেলদি স্ন্যাক্স রাখা আছে, আপনার যে আনহেলদি খাবারগুলো আছে, ব্রেইন সেই প্রসেসড ফুডগুলাই চুজ করবে, ব্রেইন সেই রেডিমেড ফুডগুলাই চুজ করবে। কারণ ব্রেইন কষ্ট করতে হয়, ওরকম কাজ চুজ করে না ইউজুয়ালি। আপনি কতটা ডিসিপ্লিন সেটা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার এনভায়রনমেন্ট কতটুকু গোছানো, আপনার এনভায়রনমেন্ট কতটা সাপোর্টিভ।